বসুন্ধরা দেবী তার দ্বিতীয় ছেলে অভির জন্য পাত্রী দেখতে গেছেন। পাত্রী তিতলি যমুনা দেবীর একমাত্র মেয়ে। দেখতে শুনতে সুন্দরী হলেও তিতলি বড্ড বেশি রোগা ছিল। এদিকে বসুন্ধরা দেবী এবং তার পরিবারের প্রত্যেকটা সদস্য অনেক মোটাসোটা হেলদি ছিল। পাত্রীকে দেখে বসুন্ধরা দেবী বলেন, মেয়ে তো দেখতে ভারী সুন্দর, মুখখানা খুব মিষ্টি। তা মেয়েকে কি আপনারা কিছু খাওয়ান না নাকি? এত রোগা কেন? দিদি, আজকালকার বাচ্চারা যেরকম হয় আর কি, খাওয়া দাওয়া একদম করতে চায় না। ও তো সারাদিন জুস, ফল আর প্রোটিন শেক খেয়ে থাকে। খুব জোর করলে ওই একটা রুটি খায়, তাই এত রোগা। তা বললে কি করে হবে? এটুকু খেয়ে কি আর গায়ে শক্তি হবে? আমাদের বাড়ির বাচ্চারা তো তোমার থেকে বেশি খায়। দেখতে পাচ্ছ না সবাই কেমন গোলগাল আর শক্তিশালী। আমার মেয়েও এরকম আপনাদের মতো হয়ে যাবে। এমনিতেই তো মেয়েরা বিয়ের পর মোটা হয়, আপনাদের পরিবারে গেলে ও মোটা হয়ে যাবে ঠিক। সবার কথা শুনে তিতলি মনে মনে বলে, গোল? হ্যাঁ হ্যাঁ, একেবারে ফুটবলের মতন গোল। এদেরকে দেখে তো মানুষ কম ফুটবল বেশি মনে হচ্ছে। বাড়ির প্রত্যেকটা সদস্যকে একই দেখতে, যেন মনে হচ্ছে অর্ডার দিয়ে প্রোডাক্ট বানানো। দিদি, আপনাদের মেয়েকে আমাদের বাড়ির সবার খুব পছন্দ হয়েছে। আপনি ঠিকই বলেছেন, বিয়ের পর আমরা খাইয়ে খাইয়ে ওকে ঠিক মোটা করিয়ে দেব। তা বিয়ের দিনক্ষণ ঠিক করে আমরা আপনাদেরকে জানিয়ে দেব, কেমন? বসুন্ধরা দেবী চলে যাবার পর তিতলি তার মায়ের কাছে বলে, মা, তুমি এই বিয়েতে রাজি হয়ে গেলে? দেখছো না ওরা কত মোটা। আমার তো ওদেরকে দেখেই ভয় লাগছে। ওরা যদি খাইয়ে খাইয়ে আমাকে ওদের মতন করে দেয়, তাহলে ভাবতে পারছো কি হবে? আমি কত কষ্ট করে এই ফিগার মেনটেন করে রেখেছি, সব কিছু একেবারে জলে চলে যাবে। চুপ কর, কবে থেকে বলছি ভালো মন্দ করে খা, একটু মোটা সোটা হ। দেখলি তো এত রোগা বলে সবাই কত কথা শোনায়। ভাগ্য ভালো তোর যে এরা অতটা জোর দেয়নি। ভালো মানুষ, তাই একটু বুঝিয়ে বলতেই রাজি হয়ে গেল। তাছাড়া পরিবারটাও অনেক ভালো, আর ছেলেও প্রতিষ্ঠিত। ওই বাড়িতে তুই অনেক সুখী হবি। সত্যি সত্যি বসুন্ধরা দেবীর পরিবার অনেক ধনী ছিল এবং শহরে তাদের নামডাক অনেক ছিল। তাই তিতলিও বিয়েতে আর আপত্তি করে না। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই অভি এবং তিতলির বিয়ে হয়ে যায়। বিয়ের পর প্রথম এক সপ্তাহ শাশুড়ি নতুন বৌমাকে কিছুই করতে দেয় না। সময় মতো তার ঘরে তার খাবার পৌঁছে যেত। তারপর থেকে তিতলি একটু একটু করে সংসারের কাজ করা শুরু করে। সকালবেলা উঠে সে সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করার জন্য আটা মাখে। তখনই তার বড় জা সুধা এসে বলে, তিতলি, তুমি কি করছো গো? তুমি রুটি খাবে বুঝি? হ্যাঁ দিদি, ভাবছি আজ রুটি আর ঘুগনি করব, তাই সবার জন্য আটা মাখছি। সবার জন্য? কই, আর আটা কই? কেন, এই তো, এতে কম করে 20টা রুটি হয়ে যাবে। আমাদের তো মোট 8 জন মেম্বার। আমি একটা রুটি খাই, আর তোমার ছোট মেয়েও, সেও তো একটাই খাবে। বাকিরা 2-3টে করে খেলে হয়ে যাবে ঠিক। এটুকু আটা দিয়ে তুমি সবাইকে রুটি খাওয়াবে? আরে তোমার কর্তা, সে একাই তো সব খেয়ে নেবে, তাও তার পেট ভরবে না। মানে এতগুলো রুটি একটা মানুষ কি করে খেতে পারে? আরে বাবা, এই বাড়িতে সবাই 18-20টা করে পরোটা খায়। রুটিতে কাউকে তুমি পেট ভরাতে পারবে না। দেখো, আমি ময়দা মাখছি, কতটা মাখতে হয় দেখে নাও। এই বলে সুধা একটি বড় ডেকচি করে ময়দা মাখা শুরু করে। তিতলি অবাক হয়ে দেখে আর মনে মনে বলে, আরে বাপরে, এ তো মনে হচ্ছে বিয়ে বাড়ির লুচি তৈরি হবে। এত ময়দা এরা একদিনে খেয়ে ফেলে? সত্যি এরা মানুষ নাকি রাক্ষস? দুজন কাজের মেয়েকে নিয়ে সুধা পরোটা বানাতে শুরু করে। তারা পরোটা বানায় এবং এক এক করে সবাইকে খেতে দেয়। বসুন্ধরা দেবী তিতলিকে রুটি খেতে দেখে বলেন, এ কি ছোট বৌমা, তুমি একটা মাত্র রুটি নিয়ে খেতে বসেছো? সত্যি সত্যি কি তুমি এইটুকু খাবার খেয়ে থাকবে নাকি? আরে বাবা, আমাদের পরিবারে এসেছো, একটু ভালো মন্দ করে খাও। কাল সন্ধ্যাবেলায় সবাই তোমাকে দেখতে আসবে। এভাবে খেলে তুমি মোটা হবে কি করে বলো তো? মা, আমি একদিনে কি করে মোটা হয়ে যাব বলুন তো? তাছাড়া আমার পেটে যতটুকু খাবার ধরবে আমি তো সেটাই খাবো। বেশি খাবার খেলে আমার অসুবিধা হয়। ওসব কথা বাদ দাও, তুমি আগে খাও, তারপর অসুবিধা হলে আমি দেখবো। এই নাও, এই 4খানা পরোটা আর আলুর দম দিয়ে ভালো করে খাও, আর মিষ্টি সন্দেশ সব খাও। বসুন্ধরা দেবী জোর করে তিতলির পাতে খাবার তুলে দেন এবং সবাই মিলে তাকে খাওয়ানোর জন্য জোর করে। চাপে পড়ে তিতলি 2টো পরোটা খেয়ে নেয়। এরপর সে খুব অস্বস্তি বোধ করতে শুরু করে। কি হলো বৌমা, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ মা, আমার কেমন একটু বমি বমি পাচ্ছে, আর মাথাটাও কেমন হচ্ছে। তিতলির কথা শুনে সবাই হেসে ফেলে, আর তার ননদ পায়েল বলে,
বৌদি, তুমি তো দেখছি একেবারে নুনির পুতুল গো। দুটো পরোটা খেয়ে এমন করছো যেন মনে হলো পাহাড় খেয়ে ফেলেছো। তোমার নাম যেমন তিতলি, তেমন স্বভাবও, আর ফিগারখানাও তেমন করেছো। পায়েলের কথা শুনে সবাই হাসতে থাকে। এভাবেই বাড়ির প্রত্যেকে সবসময় তিতলিকে জোর করে খাবার খাওয়াতো, এবং যা খেয়ে তিতলির শরীর আরো খারাপ হতে শুরু করে। একদিন তিতলি তার স্বামী অভিকে বলে, শোনো না, আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি একটু মায়েদের ওখানে যাব। মানে অনেকদিন হয়ে গেল তো এখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তোমার যদি যেতে ইচ্ছে করে তুমি যাও। আর শোনো, আমি আলমারিতে টাকা রেখে দিয়ে যাচ্ছি, সময় করে মায়ের জন্য ফল আর কাপড় কিনে নিয়ে যাবে। তোমার যদি কিছু লাগে তাও কিনে নিও। আচ্ছা ঠিক আছে, আর একটা কথা বলার ছিল, আমি যদি কয়েকদিন সেখানে গিয়ে থাকি কোনো সমস্যা হবে না তো? আরে বাবা, সমস্যাটা কোথায়? তুমি তোমার মায়ের বাড়ি যাচ্ছ, সেখানে কি কিছুদিন থাকবে, তাতে আমার সমস্যা থাকার তো কোনো কথা না। তুমি যাও, যতদিন থাকার ইচ্ছা করে তোমার থেকে আসো। যখন আসতে ইচ্ছা করবে আমায় ফোন করে দিও, আমি গাড়ি পাঠিয়ে দেবো। তিতলি তার শাশুড়িকে বাপের বাড়ি যাওয়ার কথা বলে। সবকিছু শুনে বসুন্ধরা দেবী বলেন, আরে মায়ের বাড়ি যাবে, তাতে এত সংকোচ করার কি আছে? তুমি তৈরি হয়ে নাও, আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলছি। আর শোনো, আমি কিছু খাবার দাবারের জিনিস, ফল, মিষ্টি আর বাড়িতে বানানো পিঠেপুলি সব গাড়িতে দিচ্ছি, মনে করে সব নামিয়ে নিও। বসুন্ধরা দেবী 1 ঘন্টার মধ্যেই সমস্ত খাবারের সরঞ্জাম করে গাড়ির মধ্যে রেখে দেন। এত জিনিস নিয়ে তিতলি বাপের বাড়িতে গিয়ে হাজির হয়। তাকে দেখে যমুনা দেবী খুবই খুশি হন এবং বলেন, তিতলি, আমার লক্ষ্মী মেয়ে, কেমন আছিস মা? তুই তো আগে থেকে একটু মোটা হয়েছিস বলে মনে হচ্ছে রে। দেখতে শুনতে বেশ ভালোই লাগছে। শ্বশুর বাড়ির লোকেরা বুঝি খুব যত্ন করছে? মা, তুমি কেন আমার ওই বাড়িতে বিয়ে দিলে বলো তো? ওখানকার মানুষরা সাধারণ মানুষ নয়, ওরা এক একটা রাক্ষস। এ কথা বলছিস কেন? কি হয়েছে রে মা? ওরা কি তোর উপরে অত্যাচার করেছে? কি হয়েছে আমাকে তুই পরিষ্কার করে বল, আমার খুব চিন্তা হচ্ছে। মা, ওরা আমাকে জোর করে করে খাইয়েছে। দিনের বেলা 2-3টে করে পরোটা, আর রাতে 1 থালা ভাত, দুপুরে এত খাবার। এইসব খেয়ে খেয়ে না আমি অসুস্থ হয়ে পড়ছি মা। ওদেরকে আমি এত করে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ওরা তো আমার কথা বুঝতেই চাইছে না। খাওয়ার উপরে খাওয়া, এই করে করে আমি মনে হয় না একদিন মারাই যাব, তুমি দেখে নিও। উফ বাবা, তুইও না, আমার প্রাণ একেবারে উড়ে গিয়েছিল। আরে বাবা, কার শ্বশুর বাড়ির লোকেরা এত ভালো হয় বলতো? তোকে ওরা এত আদর যত্ন করছে, জোর করে খাওয়াচ্ছে, আর তাতে তোর কষ্ট হচ্ছে? আমাদের যুগে শ্বশুর শাশুড়ি ভালো করে আমাদেরকে খেতেই দিত না। ননদরা খাবারের দিকে তাকিয়ে হিসেব নিত। তোর ভাগ্য ভালো যে তুই এরকম বাড়িতে বউ হয়ে গেছিস। কোথায় আনন্দ করবি, সবাইকে শুনিয়ে শুনিয়ে বলবি, তা নয়, বসে বসে নাকে কাঁদছে। মা, তুমি অন্তত আমার কষ্টটা বোঝো। এটা আনন্দের কিচ্ছু নয়, এটা এক ধরনের টর্চার। হোক টর্চার, এরকম টর্চার খুব ভালো। দেখ না তোর শাশুড়ি কত কি পাঠিয়েছে। ভালো মানুষ না হলে কি বইয়ের বাপের বাড়িতে শ্বশুর বাড়ির মানুষ এত সব কিছু পাঠায়? যামিনী দেবী তার মেয়ের ভাগ্য নিয়ে খুবই গর্ববোধ করতেন। শ্বশুরবাড়ির টর্চারে অস্থির হয়ে উঠেছিল তিতলি। কিছুদিন থাকার পর সে শ্বশুরবাড়িতে ফিরে যায়। বাড়ি ফিরে জানতে পারে তার ননদ পায়েলকে দেখার জন্য পাত্রপক্ষ আসবে। সে পায়েলের ঘরে যায় এবং দেখে পায়েল তৈরি হচ্ছে। সুধা তিতলিকে দেখে বলে, এই যে মহারানী, এতদিন তুমি বাপের বাড়িতে ছিলে, আর এদিকে তোমার ননদের কীর্তি দেখো। কেন, কি করছো? ওকে দেখতে তো পাত্রপক্ষ আসবে। সে তো আসবে, তার আগেকার গল্প তো তুমি শোনোইনি। আমাদের পায়েল কুমারী প্রেম করেছে, এতদিন ধরে বাড়ির কাউকে জানতেও দেয়নি। পরশুদিন দেখি কার সঙ্গে ফোনে চুপি চুপি করে কথা বলছে। আমি অনেকক্ষণ লক্ষ্য করার পর ধরে ফেলেছি, তারপর আমি জোর করে সব জেনেছি। আচ্ছা, তাই নাকি? তারপর কি হলো? তুমি নিশ্চয়ই বাড়িতে সবাইকে বলে দিয়েছো? বলবো না তো আর কি, এইসব জিনিস কি আর চাপা দিয়ে রাখার মতো? আমি তো সঙ্গে সঙ্গে তোমার দাদাকে, তোমার কর্তাকে আর মাকে সব বলেছি। সবাই মিলে ঠিক হলো যে পাত্রের বাড়িতে ফোন করা হবে আর বিয়ের কথাবার্তা ফাইনাল করা হবে। এই যে পায়েল, আমাদের ঠাকুর জামাইয়ের ছবিটা দেখাও। এভাবেই ননদ বৌদিদের মধ্যে হাসি মজা কথাবার্তা চলতে থাকে। কিছুক্ষণ পর পাত্র রঘু তার বাবা মা এবং বড়দিদিকে নিয়ে পাত্রী দেখতে আসে। তাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করা হয়। কিছুক্ষণ পর পায়েলকে সেখানে নিয়ে আসা হয়। পাত্রী দেখে পাত্রের দিদি মনিকা বলে, মেয়েটা যেন বড্ড বেশি মোটা। আমার ভাইয়ের তো স্লিম ফিগার, দুজনকে পাশাপাশি একটুও মানাচ্ছে না। এ কথা শুনে পায়েল খুব আপসেট হয়ে যায়। পাত্রপক্ষ চলে যাবার পর পায়েল রঘুকে ফোন করে বলে, তোমার দিদি আজ আমাকে ইনসাল্ট করেছে। তুমি আগে থেকে দিদিকে আমার ফটো দেখিয়ে রাখোনি নাকি? সবার সামনে ও এভাবে বললো কেন? দেখো পায়েল, তুমি রাগ করো না, যে যা বলে বলুক, আমি তো তোমায় ভালোবাসি। আমি অবশ্যই তোমাকে বিয়ে করব, কিন্তু বাড়ির এখন পরিস্থিতি ঠিক না। আমাকে একটু সময় দাও, আমি একটু সবকিছু ঠিকঠাক করে নিই। ফোন রাখার পর তিতলি বলে,
কি হলো পায়েল, কি বললো ওরা? রঘুর আমাকে নিয়ে কোনো সমস্যা নেই, তবে ওর দিদি আর মা একটু প্রবলেম করছে। আমি এত মোটা, তাই ওদের আমাকে ঠিক পছন্দ হচ্ছে না। ওদের একই কথা, ওদের স্লিম ছেলের সঙ্গে আমাকে ঠিকঠাক মানাচ্ছে না, সেজন্য আত্মীয় স্বজন সকলে নাকি হাসাহাসি করবে, নানান রকমের কথা বলবে, এইসবই তো ওরা বলছে। রঘু কয়েক মাস সময় চেয়েছে। পায়েলের কথা শুনে বাড়ির সবারই মন মেজাজ খুব খারাপ হয়ে যায়। কয়েকদিন সবাই একেবারে চুপচাপ থাকে, সবার মন থেকে আনন্দ ফুর্তি যেন উড়ে গিয়েছিল। একদিন দুপুরবেলা পায়েল তিতলির ঘরে আসে এবং কাঁদতে কাঁদতে বলে, বৌদি, মনে হচ্ছে আমার আর রঘুর বিয়েটা হবে না, কারণ ওর মা আর দিদি একটুও শুনতে রাজি হচ্ছে না। ওরা তো একটা স্লিম মেয়ে খুঁজছে। পায়েল, প্লিজ তুমি এভাবে কান্নাকাটি করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে বৌদি? রঘুকে ফোন করলে ও কান্নাকাটি করছে, ওর হাতে আর কিচ্ছু নেই, আর বাড়ির বড়দের অমতে পালিয়ে বিয়ে করা এইসব কাজ আমরা করতে পারবো না। আরে বাবা, আমি এসব কিচ্ছু করতে বলছি না, তুমি আমার মতো চলো। আমাকে 3টে মাস সময় দাও, আর এই 3 মাস রঘুকে বলে সময় চেয়ে নাও, বাকিটা আমার হাতে ছেড়ে দাও। তুমি কি করবে বৌদি? তুমি কি ওর মা আর দিদির সাথে কথা বলতে যাবে? ওরা তো কিছুই বুঝবে না। তুমি কেন শুধু শুধু এত চিন্তা করছো বলো তো? তুমি যদি সত্যি রঘুকে ভালোবাসো তাহলে নিশ্চিন্ত হয়ে থাকো। শোনো, আমি যেভাবে যেভাবে বলবো তোমাকে কিন্তু সেভাবেই চলতে হবে। সত্যি সত্যি যদি ভালোবাসা পেতে চাও তাহলে নিজেকে অনেক শক্ত হতে হবে। আমি সবকিছু করতে রাজি আছি বৌদি, তুমি বলো একবার আমাকে কি করতে হবে। চলো রান্নাঘরে চলো, তোমার ট্রেনিং আজ থেকে শুরু। এরপর তিতলি পায়েলকে নিয়ে রান্নাঘরে যায় এবং শসা, টমেটো, পেঁয়াজ, লেবু এসব কিছু কেটে স্যালাড তৈরি করে দেয় এবং বলে, এটা তোমার খাবার, আজ সন্ধ্যার আগে এটা তুমি খাবে। এরপর সন্ধ্যা থেকে রাত অব্দি শুধু জল। খাবার দেখে পায়েল তিতলির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, শুধু এই এক বাটি স্যালাড, এটা কি আমাকে রাত অব্দি থাকতে হবে? তুমি ভুল বুঝছো, রাত অব্দি না, কাল সকাল অব্দি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার সঙ্গে হাঁটতে যাবে, 1 ঘন্টা হেঁটে আসার পর 1 গ্লাস জুস, তারপর আমরা দুজনে সোজা জিমে যাব। যাও এবার নিজের ঘরে যাও, আর ভালো কোনো মিউজিক চালিয়ে একটু ডান্স করো, একটু ঘাম ঝরবে, তাতে ফিটনেসটা একটু বাড়বে, বুঝলে? আরে বাবা, শুধু শুধু এসব করার কি দরকার? মেয়েটা কত সুন্দর খাওয়া দাওয়া করে গোলগাল হয়েছিল, এখন আবার রোগা হয়ে কি হবে? ওখানে তোমাকে বিয়ে করতে হবে না, ছাড়ো তো। তোমার দাদাকে বলে তোমার জন্য অন্য একটা পাত্র দেখতে বলবো। দিদি, তুমি যত এইসব কথা বলো, পায়েল কিন্তু কিছুতেই শুনবে না। আরে বাবা, এইসব ভালোবাসার বিষয়, তুমি আমি অ্যারেঞ্জ ম্যারেজ করেছি, আমরা কি আর এত গভীরতা বুঝতে পারবো বলো? এজন্যই তো বলে, যারা একবার এই চক্করে ফেঁসে গেছে তারা আর উঠতে পারে না। দুই যা এভাবেই ননদকে রাগাতে থাকে এবং হাসাহাসি করে। এরপর তারা যে যার কাজে চলে যায়। পায়েল তিতলির কথা মতো নিজের ঘরে যায় এবং মিউজিক চালিয়ে ডান্স করতে থাকে। কিছুক্ষণ ডান্স করার পর সে ঘেমে যায়, তারপর বিছানায় শুয়ে পড়ে। পরের দিন তিতলি পায়েলকে নিয়ে এক্সারসাইজ করে জিমে যায়। তারপর সারাদিন তাকে স্যালাড, ফল, জুস এইসব লাইট খাবার দেয়। এভাবেই তার রুটিন চলতে থাকে। দেখতে দেখতে 1 মাস কেটে যায় এবং পায়েলের ওজন 1 মাসেই প্রায় 8 থেকে 10 কেজি কমে যায়। ওজন কমে যাবার ফলে তার কাজ করার ক্ষমতা যেমন আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছিল, তেমনি সে নিজের মধ্যে একটা কনফিডেন্স অনুভব করে। বৌদি দেখো, আমি কত রোগা হয়ে গেছি, আমার তো নিজেকে দেখে খুব ভালো লাগছে। আমি যে নিজে এত রোগা হতে পারবো তা তো আমি কখনো ভাবিনি। রোগা হওয়ার পর মুখটা বেশ আগের থেকেও ভালো লাগছে। একদমই তাই, তোমার মুখ থেকে এক্সট্রা চর্বিগুলো অনেক কমে গেছে, বেশ ভালো লাগছে। কিন্তু এখানে স্টপ করে দিলে চলবে না, তোমার ওজন এখনো 75 কেজি। তোমার বয়স আর হাইট অনুযায়ী তোমাকে এখনো 15 থেকে 20 কেজি কমাতে হবে। কঠোর পরিশ্রম, এক্সারসাইজ আর নিষ্ঠার ফলে পায়েল তার ওজন 55 কেজিতে নামিয়ে আনে। পায়েলকে দেখে মনে হচ্ছিল সে 18-19 বছরের মেয়ে। তাকে দেখতে আগের থেকে অনেক বেশি আকর্ষণীয় হয়ে গিয়েছিল। এর মাঝে রঘু মাঝে মাঝে পায়েলের সঙ্গে দেখা করতে আসতো। 3 মাস পর রঘুর দিদি এবং মা পায়েলকে দেখে অবাক হয়ে যায়, তাদের আর কোনো আপত্তি থাকে না। এরপর খুব ধুমধাম করে পায়েল ও রঘুর বিয়ে হয়ে যায়। এদিকে তিতলির বাড়িতেও তার খাওয়া দাওয়া নিয়ে কেউ আর কোনো রকমের প্রেসার দিত না। এভাবেই তিতলি ধীরে ধীরে গোটা পরিবারের খাবারের একটা রুটিন বেঁধে দেয়। এতে করে প্রত্যেকটা মানুষেরই ওজন কমে স্বাভাবিক হয়ে যায় এবং সবার স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকে। এটা ছিল শালগেড়িয়া গ্রামের ঘটনা, যেখানে ছবি তার ছোট বোন রুবি বাবা নগেনবাবু ও মা অন্নপূর্ণা দেবীর সঙ্গে বাস করত। ছবি বয়সে রুবির থেকে অনেকটাই বড় ছিল। রুবির বয়স তখন 8 বছরের। সে অত্যন্ত ছটফটে ও চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল। এমনই একদিন
যা, এবারে কি হবে? ফুলদানিটা তো হাত থেকে পড়ে গেল। মা দেখতে পেলেই খুব বকবে। এখন কি করি? এই ছবি, দেখ তো ঘরের মধ্যে কি ঢুকেছে। মনে হয় বিড়াল ঢুকেছে। কি যেন পড়ে যাওয়ার আওয়াজ হলো। হ্যাঁ মা, যাচ্ছি। এই তো আমি এখানেই আছি। এই রে, যা মুশকিল করেছে। এখন দিদি আসছে, এটাকে বরং আমি লুকিয়ে দিই। না তো দিদি যদি একবার মাকে বলে দেয় তাহলে আমার আর রক্ষে নেই। এই বলে রুবি তাড়াতাড়ি করে ফুলদানিটাকে লুকিয়ে রাখতে চায়। তখনই তার দিদি ছবি তাকে দেখে ফেলে এবং সে বলে, এই বোন, তোর হাতে কি দেখি? তুই ওখানে কি লুকাচ্ছিস? নিশ্চয়ই আবার কোনো বদমাইশি করেছিস। তাড়াতাড়ি বল, তোর হাতে ওটা কি দেখি। না মানে দিদি, ওই হাত থেকে ফুলদানিটা পড়ে গেল। মনে হয় ভেঙে গেছে। আমি টিভিতে দেখেছি ফুলদানি পড়ে গেলে তখনই ভেঙে যায়। আর এখন যদি মা এটা দেখে তাহলে আমাকে খুবই বকবে। তুই দয়া করে মাকে বলিস না প্লিজ। আরে দূর বোকামে, তুই কি জানিস না ওটা বাঁশের তৈরি? ওটা পড়লে কখনোই ভাঙবে না। কই দেখি, দে আমাকে, আমি তুলে রাখি। কি, তুই সত্যি বলছিস এটা কিছু হয়নি? তাহলে তো আমার কোনো চিন্তাই নেই। এখন আমি নির্ভয়ে থাকতে পারি। রুবি তখন এভাবেই বলে তার দিদির হাতে ফুলদানিটা দিয়ে দেয় এবং সে সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর ছবি ভালো করে দেখার পর তাকে বলে, এই দেখ, এটা এখন একেবারে ঠিক আছে। আসলে এগুলো বাঁশের তৈরি। তুই কি ভুলে গিয়েছিস নাকি যে বাবা মা এগুলোকে বাঁশ দিয়ে তৈরি করে? আসলে ছবি ঠিকই বলছিল। তাদের মা অন্নপূর্ণা দেবী বাঁশের আসবাবপত্র থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর খেলনাও তৈরি করতেন এবং তাদের বাবা সেগুলোকে নিয়ে বাজারে বিক্রি করতে যেতেন। এতে করে তাদের মোটামুটি খাওয়া পড়া হলেও বাকি চাহিদা খুব একটা পূরণ হতো না। একদিক থেকে দেখতে গেলে তাদের দারিদ্রতার মধ্য দিয়েই দিন কাটতো। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে অন্নপূর্ণা দেবী আসে ও সে বলে, এই কি হলো রে এখানে? কই কিছুই তো আমাকে বললি না। না মা, তেমন কিছুই হয়নি। আসলে বোন ফুলদানিটা নিয়ে খেলতে চাইছিল। আমি ওর হাত থেকে নিয়ে ওকে বোঝাচ্ছিলাম। হ্যাঁ, তা তুই ভালোই করেছিস। এমনিতেও আমাদের কাছে তেমন কোনো টাকা নেই। এগুলো তোর বাবা বিক্রি করে এলে তবেই হাতে কিছু টাকা আসবে। সে নিয়ে চিন্তা করতে হবে না মা, আমি বোনকে সমস্ত কিছু বলেছি আর আশা করি ও এখন বুঝেও গিয়েছে। দিদি এখন এগুলো কি বলছে? আমায় তো অন্য কিছু বললো। যাই হোক, দিদিমাকে আমার কথা বলে দেয়নি, আমি এতেই শান্তি। আসলে রুবি তখন খুবই ছোট ছিল আর তাই সে তাদের পরিস্থিতির বিষয়ে কিছুই জানতো না। এদিকে ছবি বড় হয়ে যাওয়ায় সে সবকিছুই জানতো আর এভাবেই কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত হচ্ছিল। এমনই একদিন অন্নপূর্ণা দেবী বাঁশের তৈরি নানান রকমের জিনিসপত্র বানিয়েছিলেন এবং নগেনবাবু সেগুলোই বিক্রি করতে বাজারে গিয়েছিল। তখন নগেনবাবু বাঁশের তৈরি জিনিসপত্রগুলো বিক্রি করছিলেন। ঠিক তখনই সেখান থেকে একটি দাম্পত্য যাচ্ছিল। তখন তারা বলে, এই যে দাদা, এই বাঁশের তৈরি ফুলদানির ফটো ফ্রেমের দামটা কত? বাবু, এই ফুলদানি আর ফটো ফ্রেম বেশি দাম নয়, মাত্র 200 টাকা। নিয়ে যান বাবু, এটা আমাদের হাতের তৈরি আর আপনাদের বাড়িতে খুবই সুন্দর মানাবে। এই না না, এইসব বাজে বাজে জিনিসপত্র নিতে হবে না, চলো। এই দামে মল থেকে ব্র্যান্ডেড ভালো জিনিস পেয়ে যাব। এই বলে তারা দুজনে সেখান থেকে চলে যায়। মহিলাটি এভাবে বললে নগেনবাবুর মন খুবই খারাপ হয়ে যায় আর সেদিন নগেনবাবুর বেচা বিক্রিও খুব একটা বেশি হয়েছিল না। এরপর নগেনবাবু বাড়ি ফিরে আসে। তখন অন্নপূর্ণা দেবী বলেন, কি গো, আজ তোমার মনটা বড্ড খারাপ দেখাচ্ছে যে? কি হয়েছে? আজও কি বেচা বিক্রি ভালো হয়নি? না অন্নপূর্ণা, আজও আমার বেচা বিক্রি ভালো হয়নি। আর এভাবে চলতে থাকলে আমরা একদিন না খেতে পেয়ে মারাই যাব। এখন যেখানে সকলেই মল থেকে বেশিরভাগ জিনিসপত্র কিনছে। ওগো, তুমি এত চিন্তা করো না। ঈশ্বর একদিন সবকিছুই ঠিক করে দেবেন। আর যে কোনো ব্যবসাতেই লাভ লস তো লেগেই আছে, তাই না? অন্নপূর্ণা দেবী এভাবেই নগেনবাবুকে ভরসা দিতে থাকে, যার ফলে নগেনবাবু কিছুটা হলেও স্বস্তি বোধ করেন। এভাবেই বেশ কয়েকদিন টানাপোড়েনের মধ্য দিয়েই তাদের সংসার চলতে থাকে। কিন্তু এরই মাঝে তাদের জীবনে দুর্যোগ নেমে আসে। এমনই একদিন নগেনবাবু বাজারে জিনিসপত্র বিক্রি করতে গিয়েছিলেন।
কিন্তু রাস্তা দিয়ে ফেরার পথে একটি গাড়ির সঙ্গে ধাক্কা হয়, যার ফলে নগেনবাবু ওখানেই প্রাণ হারান। কথাটা অন্নপূর্ণা দেবী শোনা মাত্রই কষ্ট সহ্য করতে না পেরে তিনিও প্রাণ হারান। বাবা মাকে প্রাণ হারাতে দেখে ছবি এবং রুবি খুবই কান্নাকাটি করতে থাকে। তারা স্বল্প সময়ের মধ্যেই দুই বোন অনাথ হয়ে যায়। ছবি বয়সে বড় হলেও রুবি তখন খুবই ছোট ছিল, তাই সে কাঁদতে কাঁদতে বলে, বাবা মা ওঠো না, তোমরা কথা বলছো না কেন? ওঠো না মা, আমি আর অন্যায় করব না, আমি ভালো মেয়ে হয়ে থাকবো, সত্যি বলছি মা, ওঠো না। বোন, বাবা মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ওনারা আর কথা বলবেন না, চুপ কর বোন, আমি আছি, চুপ কর, আজ থেকে আমিই তোর বাবা মা। ছবি রুবিকে এভাবেই বোঝাতে থাকে, কিন্তু ছবি নিজেও জানতো না যে সে কি করে তার ছোট বোনকে সামলাবে। এরপর তারা তাদের বাবা মায়ের শেষ কর্ম সম্পন্ন করে। এরপর রুবি বলে, দিদি এখন কি হবে? এখন আমরা কি খাওয়া দাওয়া করব? আমাদের কাছে তো একটাও টাকা নেই, আমরা তো না খেতে পেয়ে মরে যাব এবারে। তাহলে বোন তুই চিন্তা করিস না, এই দেখ মা বাঁশের এই খেলনা, ফুলদানি এবং এই সামগ্রীগুলো বানিয়েছিলেন, আমরা কালই এগুলো বাজারে বিক্রি করতে যাব, তাতে করে কিছুটা হলেও আমাদের টাকা আসবে। এই বলে ছবি এবং রুবি সেই বাঁশের তৈরি সামগ্রীগুলি নিয়ে পরের দিন বাজারে বিক্রি করতে যায় এবং তারা বেশ কিছু টাকাও পায়। এরপর তারা দুজনেই বাড়ি চলে আসে। কিছুক্ষণ পর তারা দরজা ঠোকার আওয়াজ পায়। তখন রুবি বলে, দিদি দিদি এত রাতে কে দরজার কড়া নাড়ছে? এখন কে আসতে পারে? দাঁড়া বোন, তুই ভয় পাস না, আমি দেখছি, হয়তো কেউ দরকারেই এসেছে। এই বলে ছবি দরজা খোলে এবং দেখে তাদের গ্রামের জমিদার অনুব্রতবাবু দরজার বাইরে দাঁড়িয়ে, এবং তিনি বলেন, এই ছবি, তোর বাবা মা 3 মাস হয়ে গেল বাড়ি ভাড়া দেয়নি, এখন তোদের 9,000 টাকা বাড়ি ভাড়া হয়ে গেছে, কালকের মধ্যে আমায় টাকা দিবি, আর না তো আমি তোদের দুজনকে এই ঘরে থাকতেই দেব না। বাবু আপনি জানেন তো আমার বাবা মা একদিন আগেই গত হয়েছেন, এখন আমি এতগুলো টাকা কি করে আপনাকে দেব? আমাকে দয়া করে কিছুদিন সময় দিন। আমি ওসব কিছুই জানি না, কালকের মধ্যে যদি টাকা দিতে পারিস দিবি, আর না হলে আমার বাড়িতে গিয়ে কাজ করবি, আর টাকা শোধ করার পর তখন যা ইচ্ছা তাই করবি, আমি কিছুই বলবো না। হ্যাঁ বরং এটাই ভালো হবে, এখন জমিদার বাবুর বাড়িতে কাজ করলে উনি তাহলে কিছু টাকা দেবেন, তাহলে আমাদের দিন চলে যাবে। এই কি হলো, তুই কিছু বলছিস না কেন? কাল টাকা দিবি তো নাকি? না বাবু, হয়তো টাকা দিতে পারবো না, কিন্তু অবশ্যই আপনার বাড়িতে কাজে আসবো, তাহলে আপনি আমাদেরকে কাজের টাকা দেবেন তো? কি টাকা? সেটা আবার আমি কখন বললাম? এখন প্রথমে আমার টাকা মেটাবি, আর তারপর আমি চিন্তা ভাবনা করব কি করা যায়। এই বলে অনুব্রত বাবু সেখান থেকে চলে যান। এরপর ছবি তখন মনে মনে ভাবে, না না, এর কাছে কাজে গেলে হবে না, তাহলে এই দুষ্টু লোক আমাদেরকে টাকা না দিয়েই খাটিয়ে মেরে ফেলবে, তার থেকে ভালো আমি ওখানে কাজেই যাব না। কি হলো দিদি, তুই এখন কি ভাবছিস? আমরা যদি টাকা দিতে না পারি তাহলে আমাদেরকে ঘর থেকে বার করে দেবেন। দিদি আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গাও নেই। বোন, আমাদের এখান থেকে পালানো ছাড়া আর কোনোই রাস্তা নেই, আমরা কাল সকাল হতে না হতেই এখান থেকে পালিয়ে যাব, তাহলে আমাদেরকে আর কেউ কিছুই বলতে পারবে না। ছবি এভাবেই বললে তখন রুবি চুপ হয়ে যায় এবং পরের দিন সকাল হতে না হতেই তারা দুজন ওই গ্রাম থেকে একটু দূরে শহরে চলে আসে। এভাবেই তারা কোনো ক্রমে দুদিন অনেক কষ্টের মধ্য দিয়েই ফুটপাতে দিন কাটায়। এরপর বোন, আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে জানিস, এভাবে রাস্তার মধ্যে দিন কাটানো আমাদের পক্ষে আর সম্ভব নয়। দিদি আমরা এখন তাহলে কি করব? আমাদের তো এখানে থাকার কোনো জায়গাও নেই। এই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, মা যেমন বাঁশ দিয়ে খেলনা ঘর বানাতেন, আমরা তেমনই আমাদের থাকার ঘর বানাবো। কিন্তু দিদি আমরা এখানে বাঁশ কোথায় পাবো? দেখ, শহর থেকে দূরে একটা জঙ্গল আছে, সেখানে অনেক বাঁশঝাড় রয়েছে, আমরা ওখান থেকেই বাঁশ কেটে আমাদের ঘর বানাবো। এরপর ছবি তার কথা মতোই বাঁশঝাড় থেকে বাঁশ সংগ্রহ করতে থাকে। তারা দুই বোনে অনেক পরিশ্রম করে কয়েকদিনের মধ্যেই তাদের বাঁশের ঘর তৈরি করে ফেলে। তখন রুবি বলে, দিদি
আমাদের বাঁশের ঘরটা অনেক সুন্দর হয়েছে। আমাদের পুরানো ঘরের থেকেও অনেক সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ বোন, তুই ঠিকই বলেছিস। এখন আমরা মায়ের মতোই বাঁশের তৈরি আসবাবপত্র খেলনা বানিয়ে বাজারে বিক্রি করব। এরপর তারা তাদের কথা মতোই বাঁশের আসবাবপত্র ও খেলনা তৈরি করে বাজারে বিক্রি করতে যায়। তখন এই মেয়ে, এই বাঁশের তৈরি ফুলের তোড়া আর ঘোড়ার গাড়িটা কত করে রে? কাকিমা, এই ফুলের তোড়াটা 100 টাকা আর ঘোড়ার গাড়িটা 150 টাকা, দুটো মিলিয়ে মোট আপনার 250 টাকা। বাহ, তা বেশ ভালো। আমাকে এই দুটো প্যাক করে দে। তোদের হাতের কাজ তো দেখছি খুবই সুন্দর। তা এইগুলো কে বানায় রে? তোদের মা বাবা নাকি? না কাকিমা, আমি আর আমার বোন এগুলোকে বানিয়েছি। আসলে কয়েকদিন আগে আমাদের বাবা মা একটা দুর্ঘটনায় মারা যান। আমার বাবা মারা এইসবই কাজই করতেন, আর ওনাদের দেখা দেখেই আমরা এই কাজগুলো শিখেছি। এই মেয়ে, আমাকে এই বাঁশের ফুলদানি আর বাঁশের খেলনা চেয়ারটা প্যাক করে দে তো। আমার রিন্টু এগুলো দেখলে খুবই খুশি হয়ে যাবে। এভাবেই ছবি এবং রুবির সব জিনিস এক এক করে বিক্রি হতে থাকে, যার ফলে তারা বেশ লাভবান হয়। ছবি এবং রুবি এভাবেই আনন্দের সঙ্গে জীবন অতিবাহিত করছিল। এমনই একদিন একটি লোক তাদের বাড়িতে আসেন এবং বলেন, আমি এই শহরে একটি রিসোর্ট খুলতে চাই, আর সেখানে বাঁশের তৈরি ঘর ও বাঁশের তৈরি জিনিসপত্র দিয়ে সবকিছু বানাতে চাই। সো ক্যান ইউ হেল্প মি? স্যার, আমি ঠিক বুঝলাম না, আপনি কি বলতে চাইছেন? একটু পরিষ্কার করে বলবেন দয়া করে। আসলে আপনার এই বাঁশের তৈরি বাড়ি এবং আপনার আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে, আর তাই আমি আমার রিসর্টের সমস্ত রুমে বাঁশের ডেকোরেশন করাতে চাই, আর আপনাকে তার জন্য মোটা অঙ্কের টাকা দিতেও রাজি আছি। তাহলে কি আপনি রাজি আছেন? বিনোদবাবুর মুখে এরকম কথা শুনে ছবি তখন খুবই খুশি হয়ে যায় এবং সে বিনোদবাবুর প্রস্তাবে সম্মতি দেয়। এরপর তারা দুই বোনে দিনরাত পরিশ্রম করতে থাকে, যার ফলে তাদের নাম ও কাজের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ে, যার জন্য তারা বেশ ভালোই লাভবান হতে থাকে। এভাবেই চলতে থাকায় কয়েক মাসের মধ্যেই তাদের আর্থিক সমস্যা দূর হয়ে যায় এবং তারা দুই বোনে সুখে শান্তিতে আনন্দের সঙ্গে বসবাস করতে থাকে।